উনি একটা ম্যাসিভ ভোটে ওখান থেকে জিতবেন। হুম। আর অবশ্যই শুভেন্দু অধিকারীর কথাই বলছি। যে মার্জিনে নন্দীগ্রামে জিতেছিলেন, তার থেকে অনেক, অনেক গুণ বেশি মার্জিনে জিতবেন এবং ভবানীপুরে আমার মনে হয় যে এবারে নতুন একটা দৃষ্টান্ত তৈরি হয়ে যাবে। এমন, এমন আসন এবার তৃণমূলকে হারতে দেখবেন, যেটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। ভবানীপুর তারই মধ্যে একটা নিদর্শন মাত্র এবং সংখ্যাতত্ত্বের দিকে বলতে গেলে যে এরকম অনেক ভবানীপুরের চমক তৃণমূলের জন্য অপেক্ষা করছে। অলরেডি আমরা নন্দীগ্রামে গত ২১-এর ইলেকশনে দেখেছি এই একই লড়াই। তো সেখানে লড়াইটা আমার মনে হয় আরো কঠিন ছিল। তো সেই লড়াই যদি শুভেন্দু অধিকারী মানে আমাদের মাননীয় বিরোধী দলনেতা অতিক্রম করে আসতে পারেন, এবারের লড়াইটা আরো অনেক বেশি ওনার জন্য সহজ। তার কারণ ভবানীপুরে এমনিতেই মানে যে অবস্থা বা শহরের যে মানুষের যে ভিউ তৃণমূলের প্রতি, আজকে গত ৫ বছরে যা যা ঘটনা ঘটেছে, এতটাই পরিবর্তন হয়েছে শহরের মানুষ, বিশেষ করে ভবানীপুরে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্ত আবেগ নিয়ে এগিয়ে এসছে ওনার প্রতি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ভবানীপুরে যে ধরনের ভোট প্যাটার্ন ওখানে, যেখানে মানুষকে ভোট দিতে দেওয়া হয় না হাই রাইজ বা অন্যান্য জায়গায়, বা যে সমস্ত কলোনি ল্যান্ড আছে যেখানে সেখানে যারা বাস করে, তো সেখানে মানুষকে ভোট দিতে দেওয়া হয় না। ভোটার কার্ড, আধার কার্ড এগুলো কেড়ে রাখা হয়। তো যদি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে কিন্তু মানে উনি একটা ম্যাসিভ ভোটে ওখান থেকে জিতবেন। হুম। আর অবশ্যই শুভেন্দু অধিকারীর কথাই বলছি, কারণ যিনি নন্দীগ্রামে ওরকম একটা কঠিন লড়াই জিতে এসছেন, তার পক্ষে এই নির্বাচনটা জেতা, যে মার্জিনে নন্দীগ্রামে জিতেছিলেন, তার থেকে অনেক, অনেক গুণ বেশি মার্জিনে জিতবেন এবং ভবানীপুরে আমার মনে হয় যে এবারে নতুন একটা দৃষ্টান্ত তৈরি হয়ে যাবে যে সাউথ ক্যালকাটা বা কলকাতা বা তার সারাউন্ডিং যে সিটগুলো রয়েছে, সেটা ধরে নেওয়া হয় তৃণমূলের অভেদ্য দুর্গ। সেই দুর্গের এবার পতন হবে। আপনি একদিকে বলছেন তৃণমূলের অভেদ্য দুর্গের পতন হবে। তৃণমূল সমর্থকেরা একটা কথা বলছেন কিন্তু দেবাশিস দা। সেটা হচ্ছে তারা বলছেন যে শুভেন্দু অধিকারীকে জেনে বুঝে বিজেপি বলির পাঠা করলো। কি বলবেন? শুনুন, লিডার অলওয়েজ লিডস ফ্রম দ্য ফ্রন্ট। তো যিনি দলের প্রধান মুখ, যিনি দলের এখন বিরোধী দলনেতা, তো তাকে কিন্তু মানুষকে বিরোধী থেকে যদি শাসকে নিয়ে আসতে হয়, তাহলে লিডারশিপটা তাকেই দিতে হয় এবং ওনার সেই ক্যাপাবিলিটিস রয়েছে। উনি রাজনৈতিক জীবনে অনেক বেশি প্রাজ্ঞ, অভিজ্ঞ এবং উনি পারফরমেন্স করে দেখিয়েছেন। উনি যে ইলেকশন গুলো আগে লড়েছেন, প্রত্যেকটাতেই জিতেছেন এবং এই নন্দীগ্রামের নির্বাচন উনি দেখিয়ে দিয়েছেন যে মমতা ব্যানার্জিও কেউ পরাজয়ের সম্মুখীন হতে হয় এবং কেউ অজেয় নয়। তো এই জায়গায় দাঁড়িয়ে উনি আহ, যেটা তৃণমূল যে ন্যারেটিভটা দিতে শুরু করেছে, বলির পাঁঠা না, ওনাদের জন্য বলতে পারেন যে আহ, বলতে পারেন যে আহ, ওনাদের সাইকোলজিক্যাল যে ব্রেক করা দরকার, কাউকে না কাউকে তো করতে হতো। তো লিডারকে সবসময়, যেটা আমি বলেছি, লিডার শুড লিড ফ্রম দ্য ফ্রন্ট। উনি এমনই একজন লিডার, উনি এই দায়িত্বটা নিজের স্বেচ্ছায় উনি গ্রহণ করেছেন এবং শুধু ভবানীপুরের নয়, উনি সঙ্গে নন্দীগ্রাম যেখানে আগেরবার দাঁড়িয়েছিলেন, যেহেতু উনি এবার দু জায়গায় কন্টেস্ট করছেন, উনি বিপুল ভোটে এবার জয়যুক্ত হবেন এবং বিজেপিকে পশ্চিমবঙ্গে সুদৃঢ় আসনে প্রতিষ্ঠা করবেন এবং এই যাত্রা অত্যন্ত দীর্ঘ যাত্রা হবে। এই ডিফিট বা কোথাও গিয়ে ডিফিটেড হওয়ার যে একটা শঙ্কা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে শঙ্কিত বলে আপনি মনে করছেন? দেখুন, আবার যেটা বলেছি, মানুষ সাইকোলজিক্যালি দেখবেন, যে যত বেশি নিজের সম্পর্কে, নিজের আস্থা সম্পর্কে প্রত্যয়ী হয়, সে কিন্তু তত স্টেডি হয় এবং তত শান্ত হয়, কাম কুল কম্পোজড হয়। আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যখন দেখবেন, দেখবেন যে উনি ওনার রিয়াকশন বা অন্যান্য উনি যেভাবে প্রত্যেকটি ঘটনায় মানে রিয়াক্ট করেন, সেটা
অত্যন্ত শান্ত এবং ধীর গতিতে। এখানে কোনোদিন আপনি দেখতে পাবেন না উনি একটাও কোনো বাজে কোনো কমেন্ট করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বা সংবিধানের শপথ নেওয়া একজন মানুষ অসাংবিধানিক কোনো কথাবার্তা বলেছেন, এটা ওই ধরনের একজন প্রাজ্ঞ নেতার কাছে ওটাই কাম্য। আমাদের দলের নেতারা ওটাকেই মেনটেন করে চলেন এবং আইডিওলজি থেকে সরে আসেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন আরেকজন সংবিধানের শপথ নেওয়া ব্যক্তি, উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও যখন মানে তার ঠিক অ্যাডভার্স কথাবার্তা বলেন, তো দুটোর মধ্যে তো এতটা প্রভেদ থাকবেই। তো একটা কথাই বলতে পারি যে মানুষ যখন নিজের ওপরে আত্মবিশ্বাস বা নিজের সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলে, তখনই এই ধরনের বক্তব্যের আশ্রয় নেয়। দেবাশিস দা, আমি বলবো শুভেন্দু অধিকারী মানে একদিকে তিনি লড়তে চলেছেন ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে, এমনটাই শোনা যাচ্ছে। আমি বলবো প্রশাসনে দীর্ঘদিন আপনার একটা থাকার অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা থেকে যদি আমাদের কাছে একটু বলতেন যে এমন একটা হাই ভোল্টেজ লড়াইয়ে প্রশাসনের উপর ঠিক কতটা চাপ পড়ে। প্রশাসন আগের বারেও নন্দীগ্রামের লড়াইয়ে যথেষ্ট চাপে ছিল। তো ওই জিনিসটা কন্ট্রোল করার জন্য জেলার এসপি বদল হয়, আরো একজন আইপিএস অফিসারকে সেই অ্যাডিশনাল দায়িত্ব দিয়ে পাঠানো হয়। তো সে তারপরেও অনেক রকম গন্ডগোলের খবর এসেছিল। তো এই ধরনের হাই ভোল্টেজ ম্যাচ যেটা হতে চলেছে, সঙ্গে ভবানীপুর, যেখানে বলা হয় মানে আহ, মমতা ব্যানার্জি নিজের খাস তালুক। তো সেক্ষেত্রে যারা পুলিশ আধিকারিক থাকবেন, শুধু তাই নয়, যারা মেন দায়িত্বে থাকবেন, প্যারামিলিটারি ফোর্সেস, যারা অন্যান্য দায়িত্বে থাকবেন, পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, ইআরও, আরও, তো প্লাস কলকাতার যারা প্রশাসক, এই পুরো টিমটা, এদের কিন্তু অত্যন্ত দক্ষভাবে কাজ করতে হবে, কারণ এখানে একটা পান থেকে চুন খসলে এটা কিন্তু ইন্টারন্যাশনাল নিউজ হবে। এবং এই ব্যাপারটা নিয়ে মানে এবার যেভাবে ইলেকশন কমিশন প্রত্যেকটা জিনিসকে ধরেছে, তো সেই ধরনের কোনো যদি ল্যাপসেস হয়, তাহলে কিন্তু কঠিন শাস্তির মুখেও পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে প্রশাসন অত্যন্ত তৎপর থাকবে আশা করি, এবং কোনো যাতে কিছু ডিফল্ট কিছু না হয় সে ব্যাপারগুলো দেখবে। কিন্তু আমি একটা কথাই বলবো যে যারাই এই ডিউটি পালন করবেন, তারা অত্যন্ত নিরপেক্ষভাবে কাজ করবেন। কোনো পক্ষপাতিত্ব কারোর প্রতি করার দরকার নেই, সে যেই হন না কেন। রাজনৈতিক নেতার দক্ষতা না দেখে, নিজেদের দক্ষতা দেখে কাজ করাটাই মনে হয় অত্যন্ত শ্রেয়, এবং কারো কথায় প্ররোচিত না হয় কোনো রকম কাজ করা উচিত নয়। যেটা সংবিধান তাকে যে ডিউটি পালন করতে দিয়েছে, সংবিধানের প্রতি আস্থাশীল রেখে, আইনের প্রতি আস্থাশীল রেখে আইনগতভাবে তার মানে দায়িত্ব পালন করা। দেবাশিস দা, একটা প্রশ্ন তো করবো, যে বিরোধীরা অভিযোগ করছে ইতিমধ্যেই যে ভোটের আগে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। একজন প্রাক্তন আইপিএস হিসেবে আপনি এই অভিযোগকে কিভাবে দেখছেন? তো এতদিন ধরে তো হচ্ছিলই, এবং মানে এসআইআরটাকে একসময় ছেলে খেলা বলে মনে হচ্ছিল। ঠিক আছে, যে যাকে খুশি পারছে ওই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে আসছে। তারপরে ওই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হওয়ার একটা বড় কারণ যেটা হলো আর কি, বা ধরুন ওই যে বার্থ সার্টিফিকেট গুলো, ঠিক আছে, বা আপনার ডমিসাইল সার্টিফিকেট গুলো অত্যন্ত মানে একটা সময় মানে কিছু আধিকারিক, সে পুলিশ আধিকারিকই হোক বা যারা ইস্যু করেছেন, একজন ভেরিফিকেশন করেছেন, একজন ইস্যু করেছেন, তো অত্যন্ত মানে বাজেভাবে মানে এটা এত দৃষ্টিকটু দেখিয়েছে। আশা করি যে ইলেকশন কমিশন তাদের এগেনস্টেও ব্যবস্থা নেবে। তো এই পুরো প্রক্রিয়াটা দেখুন, মানে কোনো জিনিস যদি বিরোধীরা বিরোধীরা অবশ্যই, বিরোধীদের কাজই হচ্ছে সরকারের বা সরকারি যারা মানে আধিকারিক রয়েছেন বা সরকারি সিস্টেমের মধ্যে যারা রয়েছেন, তারা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করেন সেটা দেখা, মানে ওয়াচডগ হিসাবে কাজ করা, এবং সেক্ষেত্রে যদি ঠিক মতো কাজ না করেন, তাহলে সেটা জনগণের বা আইন ব্যবস্থার সামনে নিয়ে আসা, তারা তাদের কাজ করবেন। যদি আমাদের প্রশাসন এতই ভালো কাজ করতেন, তাহলে এত বাজে বাজে অভিযোগ এবং এত মারাত্মক অভিযোগ উঠতো না। মানে যা খুশি করা হয়েছে, মানে ন্যায্য লোকের নাম তোলা হয়নি, অন্যায্য লোককে চেষ্টা করা হয়েছে। আমার মনে হয় যত লোক বাদ গেছে বা আগামী দিনেও যাবে, যদি ঠিক মতো এসআইআর হতো, তার থেকে অনেক অনেক বেশি নাম বাদ যেতে পারতো, এবং এখনো খুঁজলে আমার মনে হয় মানে অনেক
এমন বিদেশি নাগরিকদের দেখা যাবে যারা এখানকার ভোটার হওয়ার যোগ্য নন। দেবাশিস দা, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি, সেখানে বিজেপি কি বাস্তবে বড় চ্যালেঞ্জ একটা তৈরি করতে পারবে? বিজেপি অলরেডি ভবানীপুরকে পাখির চোখ করেই, দেখুন, উম, আপনি যে কোনো যুদ্ধের কৌশলে দেখবেন আগেকার দিনে যে যুদ্ধ হতো, যুদ্ধের প্রথম স্ট্র্যাটেজি থাকতো যে শত্রুপক্ষে সব থেকে যেটা শক্তিশালী জায়গা সেখানে গিয়ে হিট করা। তো আজকে যে নির্বাচনটা হচ্ছে সেখানে ভবানীপুরকে আমরা বলি যে এই পশ্চিমবঙ্গের হৃৎপিণ্ড, মানে তৃণমূল পার্টির হৃৎপিণ্ড। তো সেই হৃৎপিণ্ডের বা প্রাণকেন্দ্রে যদি আমরা সেখানে সঠিকভাবে পেনিট্রেট করতে পারি, ওই সিট যেদিন আমরা জিতবো, মানে এবারে আমরা 100% জিতবো, সেই সিট জেতার মাধ্যমেই কিন্তু সারা রাজ্যের পরিবর্তনের পুরো রূপরেখাটা তৈরি হবে। তো সেটা, এবং এই মিথটা ভেঙে যাবে যে তৃণমূল মানে ভবানীপুর, আরো ব্রডার সেন্সে বললে দক্ষিণ কলকাতা, আরো ব্রডার সেন্সে বললে বৃহত্তর কলকাতা বা তার শহরতলি, এখানে তৃণমূল অজেয় বা তৃণমূলকে এখানে হারাতে পারে না। তো সেই মতো জায়গায় দাঁড়িয়ে একটা কথাই আমি বলতে পারি যে এই মিথটা এবার এখান থেকে চলে যাবে। তৃণমূলের ভবানীপুর কেন, ভবানীপুরের সাথে আরো যে 293টা আসন রয়েছে, তো মানে এমন এমন আসন এবার তৃণমূলকে হারতে দেখবেন যেটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। ভবানীপুর তারই মধ্যে একটা নিদর্শন মাত্র। এবং সংখ্যা তত্ত্বের দিকে বলতে গেলে যে এরকম অনেক ভবানীপুরের চমক তৃণমূলের জন্য অপেক্ষা করছে। দেবাশিস দা, 2021 সালে নন্দীগ্রামে যে লড়াই হয়েছিল, এবার যদি আবারও মুখোমুখি হন, ফলাফলে কি বড় পরিবর্তন হতে পারে? 4টে ডিজিট ছিল, তো এবার 5টা ডিজিটে সংখ্যাটা, ব্যবধানটা যাবে। আহ আগের বার উনি, মানে আমাদের মাননীয় বিরোধী দলনেতা 1956 ভোটে জিতেছিলেন। পাশে আমরা একটা শূন্যের অপেক্ষা করতেই পারি। তো আমার মনে হয় এবারের লড়াইটা ওনার জন্য অনেক সহজ। আর যদি আপনি লোকসভার নিরিখে দেখেন, নন্দীগ্রামে আমরা অনেক বেশি ভোটে, মানে ওখান থেকে 4 গুণের বেশি ভোটে মানে লোকসভায় লিড পেয়েছিলাম। তো এবারে সংখ্যাটা অনেক বেশি হবে, মানুষ অনেক উদ্বুদ্ধ, মানুষ অনেক বেশি সংঘবদ্ধ, ডিটারমাইন্ড, মানুষ অনেক বেশি মানে প্রত্যাঘাতের অপেক্ষায় মানে ওয়েট করছে। মানুষ চিন্তা করছে এই গভর্নমেন্টকে, এবারে লোকসভার ভোটে একটা অন্য ব্যাপার ছিল সেখানে, মানে একটা ন্যাশনাল ইস্যু ছিল, সরকার গড়ার ব্যাপার ছিল। আর এখানে যেহেতু রাজ্যের ক্ষমতা দখলের লড়াই আছে, মানুষ জানে এই কুশাসন থেকে যদি আমাদের মুক্তি পেতে হয় বা অপশাসনের মানে শেষ করতে হয়, তাহলে একটাই উপায় রয়েছে, এখান থেকে আমাদের জিতে পুরো রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসে বিজেপির সরকার প্রতিষ্ঠিত করতে হবে। না হলে কিন্তু আমাদের মুক্তি নেই। এটা একটা কথা বলতে পারেন যে আমরা, মানে যেমন একসময় ব্রিটিশদের এগেনস্টে স্বাধীনতার লড়েছিলাম, সেই ধরনেরই একটা এমন একটা মানে জায়গায় এসে পৌঁছেছে। এখানে সবাই হয়তো বা বেশিরভাগ শাসকও দেশের লোক, যে বিরোধী সেও দেশের লোক, কিন্তু সেই যেমন ব্রিটিশ শাসনের সময় যে ধরনের শোষণ অত্যাচার যে আমরা দেখে এসেছি, সেটাই মনে হচ্ছে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, মানে এই ধরনের একটা ফিলিং, মানে এটাও আমরা মানে দেশভাগের যে যন্ত্রণা রয়েছে, এটাও যারা আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, তারা যারা বেঁচে রয়েছেন তাদের থেকে আমরা জানতে পেরেছি, বা আমার যারা সেই সময় যে আমরা তাদের থেকে শুনেছি। তো আজকে যে 21-এর নির্বাচনের পরে যে ধরনের পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, মনে হয় হয়েছে আমাদের সেই ধরনের টর্চার আবার ফিরে এসছে। তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য যেভাবে হিন্দু জাতি নিপীড়িত, অত্যাচারিত হয়েছে, মানে সেই অত্যাচার অবর্ণনীয়, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের এই যুদ্ধে জিততেই হবে। যুদ্ধে যেটা মানে হচ্ছে গণতান্ত্রিক উপায়ে জিততে হবে, কারণ আমরা অগণতান্ত্রিক পদ্ধতিকে বিশ্বাস করি না। গণতান্ত্রিক পদ্ধতিকে জিততে গেলে পুরোটাই মানুষ যেটা চাইছে, মানুষের যে প্রতিফলন চিন্তা ভাবনার, সেটাকে ব্যালট তো নয়, মানে আই মিন ভোটিং মেশিনের মাধ্যমে, ইভিএম এর মাধ্যমে সেটা প্রতিফলিত হবে, এবং যখন আলটিমেট রেজাল্ট ডিক্লেয়ার হবে, তখনই কিন্তু মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ এই অপশাসন থেকে মুক্ত হবে।
দেবাশিসদা, একটা প্রশ্ন করব যে এই যে প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এই মুহূর্তে, সেটা হলো ভোটের আগে নির্বাচন কমিশনের একাধিক প্রশাসনিক যে এই বদলি, এগুলো কি সুষ্ঠু ভোটের ইঙ্গিত দিচ্ছে বলে আপনি মনে করছেন? দেখুন, যাদের এগেনস্টে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে, তো তারা সঠিকভাবে ডিউটি পালন করতে পারেননি। ইলেকশন কমিশন যেটা ধরেছে, বিশেষ করে এসআইআর এর টাইমে, বা এই যে লাস্ট যে ল অ্যান্ড অর্ডার আউটব্রেক হয়েছে, তারপরে 21-এর ইলেকশনের পরে যারা সঠিক দায়িত্ব পালন করেননি, পুরো জিনিসটাই কিন্তু ইলেকশন কমিশনের নজরে রয়েছে। তো এই পুরো কেসের পর্যালোচনা এবং এসআইআর এর সময় যে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে, যারা যারা তাদের সঠিকভাবে ডিউটি পালন করেননি এবং যারা এই প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছেন সুস্থ একটা নির্বাচন হওয়ার পথে, তার জন্য যা যা আইনগত প্রক্রিয়া করতে হয় তার পথে যারা বাধা হয়ে দাঁড়িয়েছেন, তাদের বিপক্ষে ব্যবস্থা নেওয়ার এটা সবে শুরু। আমরা আশা করব যারা মানে এই পুরো প্রক্রিয়াটাকে ব্যাহত করতে গিয়েছিলেন, বা যারা আগেও পোস্টপোল ভায়োলেন্সের সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত দিয়েছিলেন, তাদের এগেনস্টে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। আমরা আশা করব যে এইটা তার শুরু, শেষটা ইলেকশন কমিশন যেখানে যেভাবে করবে, পশ্চিমবঙ্গে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করবে যে পশ্চিমবঙ্গের ইতিহাসে যেন এমন কোনো আধিকারিক মানে নিরপেক্ষতা ছেড়ে দিয়ে, তার দায়িত্ব ছেড়ে দিয়ে অন্য কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব ভাবে ডিউটি না করেন। তাতে যে দলই জিতুক না কেন, আমরা জিতি বা অন্যান্য যে কোনো দল জিতুক, মানুষের রায় নিয়ে জিতুক, কিন্তু এইভাবে মেরে ধরে জেতার যে পরিকল্পনা এবং তাকে বাস্তবায়নের জন্য যা যা করা হয়, সেটা যেন আর কোনোদিন না হয়। দেবাশিসদা, আমরা দেখলাম যে একাধিক মানে রীতিমতো মানে কমিশনের পঞ্চবান এক রাতে মানে রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ থেকে 5 জনকে সরানো হলো। একদম মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার, তিনি রীতিমতো দেখা গেল স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব সহ পুলিশ কর্তাদের 5 পুলিশ মানে কর্তাকে এরকম ভাবে সরিয়ে দেওয়া হলো। কি বলবেন? একটা কথাই বলতে পারি, মর্নিং শোজ দ্য ডে। শুরুটা হয়তো ভালোই হয়েছে, কিন্তু একটা যদি পুরো ট্রুপ দেখেন, সেখানে রাজা থেকে সেনাপতি থেকে আরম্ভ করে সৈন্য দলের বিভিন্ন যারা পদাধিকারী থেকে একদম জুনিয়র যারা আহ, বলতে পারেন সৈন্য যারা মানে সোলজার্স যারা রয়েছেন, পুরো তাকেই নিয়ে কিন্তু একটা টিম বা একটা ট্রুপ। সেই ট্রুপটাতে যদি তাকে মানে আঘাত করতে হয়, তার মধ্যে যদি ঠিকভাবে তাকে ঠিক ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হয়, তো রাজাকে ঠিক করতে গেলে সেনাপতি থেকে আরম্ভ করে বাকি সৈন্য দলের বিভিন্ন পদাধিকারী থেকে আরম্ভ করে পুরো সেনা দলকে কিন্তু তাকে অর্গানাইজ করতে হয়। তো সেটা করতে গেলে ইলেকশন কমিশনকে শুধু ওই সেনাপতিদের শিক্ষা দিয়ে এইখানে ছেড়ে দিলে তো হবে না। পুরো সৈন্য দলটা এখনো বাকি রয়েছে, অন্যান্য যেটা ইন্টারমিডিয়েটারি যে যারা পদে রয়েছেন, তাদেরকেও সঠিক জায়গায় আনতে হবে। পুরো সিস্টেমটাকে যদি না ঠিক কর, শুধু ওপরটাকে ঠিক করলাম, নিচটাকে করলাম না, নিচটাকে করলাম, মাঝখানটাকে করলাম না, মাঝখানটাকে করলাম, এইভাবে পুরো জিনিসটাকে যদি একই সুরে বাঁধা যায়, যেমন সঙ্গীতের 7টা সুর যদি ঠিক মতো না বাজে, কোনো নোট তৈরি হয় না। সেক্ষেত্রে এখানেও যদি পুরো সিস্টেমটাকে না ঠিক করা যায়, এটা কিন্তু পুরোটা কার্যকরী হবে না। ওয়ান্স দ্য হোল সিস্টেম ইজ অর্গানাইজড, দেন উই ক্যান গো ফর ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন। তো একবার যদি এটা ঠিক হয়ে যায়, তো আমরা আশা রাখতেই পারি ভবিষ্যতে এটা একটা এক্সাম্পল সেট হয়ে থাকবে। এটাই কিন্তু ট্রেন্ড হয়ে কাজ করবে। বিহারে যেমন একসময় একটা প্রচন্ড মানে ধ্বংসাত্মক বা ভয়াবহ পরিবেশে নির্বাচন হতো, কোনো কিছু আইন মানা হতো না, সেই বিহার 2009-এর পরে শুধরে গেল। বাকি এখন গত 16-17 বছরে সুশাসন দেখেছে। সেরকম পশ্চিমবঙ্গের মানুষেরও আজকে এই পরিবর্তনটা দরকার। একবার যদি এই সিস্টেমটাকে ইলেকশন কমিশন ঠিক করতে পারে, সঠিক ওষুধ দিয়ে ঠিক করতে পারে, তাহলে পুরো ব্যাপারটাই কিন্তু মানে এতটাই অর্গানাইজড হয়ে যাবে, পশ্চিমবঙ্গে এই ট্রেন্ডটা থেকে মুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একদম প্রতিবাদে গর্জে উঠলেন, বললেন, এসো, কত লড়াই করবে সব বুঝে নেব। কি জমিদার জোরদার। দেখুন, রাতের লড়াই মানে অন্ধকারে, এখানে কোথাও লেখা নেই যে
ইলেকশন কমিশন কোনো সিরিয়াস কোনো অ্যালিগেশন থাকলে বা ইলেকশন কমিশন যে কোনো সময় দিনের যে কোনো সময় যে কাউকে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা তার এগেনস্টে নিতে পারে যদি অভিযোগ থাকে। তো আমাদের যারা মানে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এখনো অব্দি যে যে কাজ করেছেন, বিশেষ করে এসআইআর এর সময় তাদের যা পারফরমেন্স, সেটা ইলেকশন কমিশন দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে এটা করতেনি। ইলেকশন কমিশনের প্রেস ব্রিফিং হয়েছে, তাদেরও অন্যান্য কাজ রয়েছে। তারপরে যেটা করার ছিল করেছেন, অর্ডার টাইপ হয়ে এসছে, সার্কুলেট হয়েছে, হতেই পারে। এতে মানে অবাক হওয়ার কিছু নেই। এখানে রাতের অন্ধকার লুকিয়ে চুরিয়ে কিছু এটা যখন পাবলিশ হয়েছে এটা সারা পৃথিবীর জন্য এটা ভিজিবল। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে ৩ জন করে ব্যক্তিদের নাম রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়। তারা ৩ জনের নাম পাঠান, সেখান থেকে সিলেক্ট করা হয় কে হতে চলেছেন আগামীতে মুখ্য সচিব। দেখুন, ওটা একটা ট্র্যাডিশন, কিন্তু এখানে কোথাও স্ট্যাটুটারি রুলে লেখা নেই। ইলেকশন কমিশনের আওতাধীন সবাই। ইলেকশন কমিশন যাকে ইচ্ছা তাকে, যাকে যোগ্য মনে করবে তাকে, ইলেকশন কমিশনের কাছে সবার ট্র্যাক রেকর্ড আছে। এখান থেকে বেরিয়ে গিয়ে ইলেকশন কমিশনের কাছে কোনো দায়বদ্ধতা নেই যে সেই রাজ্যে মানে এটা বা ম্যান্ডেটরি কোনো ব্যবস্থা নয় যে তার থেকেই নিতে হবে। ইলেকশন কমিশন মনে করেছেন যারা সবচেয়ে বেশি যোগ্য তাদেরকেই সেই জায়গায় বসানোর। এই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এতই একজন বিখ্যাত সহৃদয় ব্যক্তিত্ব হতেন তাহলে এখানে কাউকে মানে চেঞ্জ করারই কোনো প্রয়োজন হতো না, এবং নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠুভাবে হতো। আমার একটাই কথা বলতে পারি যে তারপরেও যে কথাটি উনি বলেছেন, অল প্রভোকেশন অ্যান্ড প্রভোকেটরি ওয়ার্ডস, একটা জিনিস আপনি ভেবে দেখুন, এই থ্রেটনিং দেওয়া প্রথম থেকে চলেছে। ডিএমদের হয়েছে, অন্যান্য আধিকারিকদের হয়েছে, পুলিশ আধিকারিকদের হয়েছে, নিচুতলার যারা বিএলও হিসাবে কাজ করেছেন তাদের প্রতিও হয়েছে, যারা মেরুদণ্ড শক্ত করে নির্ভয়ে কাজ করেছেন তাদের প্রতি এখনো কোনো ব্যবস্থা ইলেকশন কমিশন ঘুণাক্ষরেও কোনোদিন ভাববেও না। আর যারা এটা ভায়োলেট করেছেন তাদের এগেনস্টে তো ব্যবস্থা নিতেই হতো, তো সেটাই করেছেন। সেক্ষেত্রে যদি আগামী দিনে প্রভোকেশন আরো বেশি আসে, যারা তার এগেনস্টে ব্যবস্থা নেবেন না তাদের এগেনস্টে ইলেকশন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত। কারণ ইলেকশন কমিশন নিজে তো এসে কাউকে মানে কোনো আইনগত ব্যবস্থা নেবেন না, ওনারা অ্যাডভাইজারি বা অর্ডার পাস করবেন, সেটাকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তারাই করবেন। সেক্ষেত্রে পথটা কোনো উল্লেখযোগ্য বিষয় না, মানে যে ভায়োলেশন করবে ইলেকশন কমিশন তার এগেনস্টেই আইনগত ব্যবস্থা নিতে পারে। দর্শিতা, আমি বলবো পশ্চিমবঙ্গে মাত্র ২ দফায় ভোট হতে চলেছে। এটা কি শাসক দলের জন্য সুবিধার হবে, না বিরোধীদের জন্য খানিকটা অক্সিজেন থাকবে? দেখুন, এক দফাই হোক আর 10 দফাই ভোট হোক, সেটা বড় কথাটা। নির্বাচনটা কতটা সুষ্ঠুভাবে হচ্ছে, যারা নির্বাচন করার দায়িত্বে রয়েছেন, প্যারামিলিটারি ফোর্সেস, ইলেকশন কমিশনের দ্বারা যারা নিয়োগ পেয়েছেন, সেই যারা ডিইও, আরও বা তার নিচের লেভেলের যারা অফিসার রয়েছেন, রিটার্নিং অফিসার বা অন্যান্য পোলিং অফিসার, তারা কতটা নির্ভয়ে সুষ্ঠুভাবে কাজ করতে পারছেন, এবং স্টেট পুলিশ যে দায়িত্ব তাদের বিভিন্ন অন্য জায়গাতেও দেওয়া হবে, তারা এনশিওর করতে পারছেন কিনা 100% নিরপেক্ষভাবে ভোট হচ্ছে কিনা। কত দফা সেটা ইম্পর্টেন্ট নয়। এক দফাতে দেখুন, দফাটা বাড়ানো হয় যাতে সেই সংখ্যাটা হয়তো এতটা থাকে না এক দফাতে, এত মানে 294টা বিধানসভা পুরোটা কভার করতে পারবে বলে। সেই জন্য এটা যেহেতু অন্য রাজ্যেও ভোট হচ্ছে, না হলে হয়তো এক দফাতেই হতো। কিন্তু একটা কথাই বলতে পারি, যদি ইলেকশন কাউন্টিং এবং তারপরের যদি পোস্টপোল ভায়োলেন্স না হয় তাহলে ইলেকশন শান্তিপূর্ণ, এবং সেটাই মানুষের সঠিক রায় বলে মেনে নিতে হবে। এবং এই দৃষ্টান্ত একবার স্থাপিত হয়ে গেলে ভবিষ্যতে কেউ আর এটাকে ভাঙার সাহস করবে না। অবশ্যই দুটো প্রশ্ন আপনার কাছে। অতীতে পশ্চিমবঙ্গে নির্বাচন নিয়ে যা হিংসা বা অভিযোগ উঠেছে, এইবার কি পরিস্থিতি বদলাবে বলে মনে করছেন? এবার কি তৃণমূলকে বেগ পেতে হবে, বা চাপে পড়ে গেল কি শাসক? দেখুন, তৃণমূল এখনো অব্দি কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়নি। মানে প্রত্যেকবারেই ইলেকশন কমিশন অনেক কিছু বলেছে, ওর দাবরানি দিয়ে বা এদিক ওদিক করে ডজ করে বেরিয়ে চলে গেছে। তো এবার প্রথম মনে হচ্ছে যে ইলেকশন কমিশন একটা সঠিক মানে প্রশ্নপত্র তৃণমূলের জন্য তৈরি করেছে। তো তৃণমূল দেখবেন ওনাদের রিয়াকশনটাই অনেকটা
এমন হয়ে গেছে যে নিজেরাও বুঝতে পারছে না কি করবে। এরপরে শেষ যেটা আমাদের বক্তব্য, যে তৃণমূল এখন কি করবে? তৃণমূল নতুন নতুন প্রত্যেকদিন ওরা যেমন দেখবেন অভিব্যক্তির মাধ্যমে বিভিন্ন প্রাণী নিজেদের মতো নিজেদের আবার পরিবেশের সাথে মানিয়ে নেয় বা নতুন নতুন আইডিয়াস তৈরি করে। সেরকম তৃণমূলও নতুন নতুন আইডিয়াস প্রতিদিন এটা তৈরি করবেন। ইলেকশন কমিশনকে ওনারা কি ভাবছেন তার অ্যান্টিডোটটাও তৈরি করে রাখতে হবে। নাহলে কিন্তু যদি ভেবে যান যে আগে যা করেছে এগুলোকে আমরা ঠিক করে নিলাম তাহলেই হয়ে যাবে। তৃণমূল নতুন ভাবনা প্রত্যেকদিন ভাবছে। তো সেই জায়গা থেকে ইলেকশন কমিশন কতটা আরো অ্যাডভান্সড তাদের মগজাস্ত্র ব্যবহার করে সেটাই দেখার।